দেখুন, আমার পুরো কথাটা আগে শুনুন। কিছু শোনার নেই তোফা, আমি জানি আপনি এরকম কি বলবেন। আমি জানি আপনি এরপর কি বলবেন, কি কথা থাকতে পারে সেটাও জানি। আপনি আপনার পরিবারের সুখ, তারা নিশ্চয়ই আপনার অনিশ্চিত জীবনের সাথে আপনাকে জড়াতে চাইছে না। যদি আমি আগের মতো স্বাভাবিকভাবে হাঁটাচলা করতে না পারি, এটা ভেবেই তারা পিছুপা হচ্ছে, তাই তো? আপনি তো আমার পুরো কথা শুনলেন না, তার আগেই নিজের মতো করে কথা বলে যাচ্ছেন। কিছু শোনার নেই আমার, যা বোঝার আমি বুঝে গেছি। আরে আগে পুরো কথাটা তো শুনুন। আপনি কেবিন থেকে বেরিয়ে যান তোফা, আমাকে কিছুক্ষণ একা থাকতে দিন, নিজেকে সামলে নেওয়ার জন্য সময় দিন দয়া করুন। এতটুকু দয়া আপনার থেকে আমি আশা করছি। অনেক দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ইলা আবারও দরজা নক করলো, তবে ভেতর থেকে এবার কেউ দরজা খুলল না। এভাবে কয়েক সেকেন্ড মিনিট পার হতেই বিরক্ত হয়ে তৌহিদ বলল, ভাবি, দরজা ভেঙে দিই? পাগল হয়েছো? এটা তোমার বোনের হবু শ্বশুর বাড়ি, ভুলে যাচ্ছ দেখছি। কি করব বলো, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মশার কামড় খাওয়ার থেকে দরজা ভাঙা সহজ মনে হচ্ছে। কোনটা যে কিভাবে মানাবে এদের সাথে, এটা ভেবেই তো আমি দিশেহারা। তোমার বোন ঠিক মানিয়ে নিতে পারবে। হ্যাঁ, আমরা ভাইয়েরা যা সহ্য করছি তার তুলনায় তো এটা কিছুই না। বোনও পারবে, কোনো ব্যাপার না। দেওরের এমন খোঁচা মারা কথায় ইলা চোখ মোটা করে তাকালো। ইলার চোখ গরম দেখে তৌহিদ বলদ মার্কা হাসি দিয়ে বলল, ওভাবে তাকিয়েও না, ভয় পাচ্ছি। আমি দরজা নক করছি, তুমি তোমার রাগ সামলাও। তৌহিদ তাড়াতাড়ি ইলার থেকে সরে এসে দরজায় নক করলো। একটু গায়ের জোরে আঘাত করলো যেন শব্দ হয় বেশি। একাধিক আঘাত করতেই সেলিনা বেগম দরজা খুলে রাগী মুডে তাকালেন। কি হচ্ছে এসব? আপনারা কারা? আমায় একটু বলবেন? ভদ্রতা বজায় রাখুন। এদিকে আপনারা বিরক্ত করছেন, অন্যদিকে আমার ছেলে ফোন ধরছে না। কি করব বুঝতে পারছি না। সেলিনা বেগমের অস্থিরতা দেখে ইলার মাথায় একটা বুদ্ধি এলো তৎক্ষণাৎ। সে চট জলদি তৌহিদকে সরিয়ে নিজে সেলিনা বেগমের সামনে এসে দাঁড়ালো। আন্টি, আমরা চোর বা খুনি কোনোটাই নই। আমরা আপনাকে নিতে এসছি। আপনার ছেলে আওয়াজ অ্যাক্সিডেন্ট করেছে। তাকে আমার স্বামী ও ননদ মিলে হসপিটালে ভর্তি করেছে। আমরা আপনাকে সেই খবর দিতেই এখানে ছুটে এসেছি। আপনি না কি সব ভুলে যান? এটা বলল আমাদের আপনার ছেলে। তাই তো আমরা আপনার সঙ্গে করে নিয়ে যেতেই এত দূর কষ্ট করে এলাম। ইলার বলে যাওয়া সব কথাগুলো সেলিনা বেগম শুনল কিনা বোঝা গেল না। তার মুখ দেখে তিনি কিছুক্ষণ পলকহীনভাবে ইলার দিকে তাকিয়ে হঠাৎ বলে উঠল, আমি আমার ছেলের কাছে যাব। দয়া করে তোমরা আমায় নিয়ে চলো। ওর কি অবস্থা এখন? ভালো আছে? বেশি ক্ষতি হয়নি তো? অবশেষে সেলিনা বেগম কন্ট্রোলে এসেছে দেখে স্বস্তির শ্বাস নিল ইলা ও তৌহিদ। ইলা বলল, আন্টি, আপনার ছেলে ভালো আছে, তবে আপনাকে এখন আমাদের সাথে যেতে হবে। হ্যাঁ যাব, তোমরা একটু অপেক্ষা করো, আমি আসছি। আসছি বলেই সেলিনা বেগম ভেতরে চলে গেলেন। ওদিকে সেলিনা বেগমকে ভেতরে যেতে দেখে তৌহিদ বলল, অবশেষে উনি বিশ্বাস করলেন আমরা খুনি না। কি ডেঞ্জারাস মহিলা দেখলে ভাবি, রাতারাতি দুটো নির্দোষ মানুষকে খুনি বানিয়ে দিল। তুমি একটু থামবে তৌহিদ? এত ঘন কথা বলো কেন? তুমি জানো না এত বেশি কথা বলা ভালো নয়? হুম। মিনিট দুয়েক পরেই সেলিনা বেগম চলে গেলেন। ওনাকে সঙ্গে করে ওরা রওনা হলো হাসপাতালে যাওয়ার উদ্দেশ্যে। হাসপাতালে ছোটখাটো একটা বৈঠকখানা তৈরি করেছে তোফা। একটা খালি কেবিনে নার্সের অনুমতি নিয়ে সকলকে নিয়ে সেখানেই বসেছে সে। সবাই থাকলেও এখনো আসল মানুষটা এসে পৌঁছায়নি, মানে আওয়াদের মা সেলিনা বেগম এখনো এসে পৌঁছায়নি। কিছুক্ষণ পার হতেই তারাও এসে উপস্থিত হলো। সেলিনা বেগমকে দেখে তোফা তার কাছে এগিয়ে গেল। সেলিনা বেগমের হাত আঁকড়ে ধরে বলল, আন্টি, আপনি মোবাইল ফোনটা বের করুন তো, তারপর নোটপ্যাড ওপেন করুন। যেখানে ভুলে যেতে পারেন ভেবে আপনি অনেক কিছু লিখে রেখেছেন, সেগুলো বের করুন তো। সবাই তোহফার কথা শুনে হতভম্ব। কি বলে তোহফা? ইলার পাশে দাঁড়িয়ে তৌহিদ ফিসফিস করে বলল, এবার এই মহিলা আমার বোনের মাথা নষ্ট করে দিবে নির্ঘাত। আল্লাহ, এই আন্টিটা এক। বাকি কথা শেষ করার আগেই ইলা চোখ গরম করে তাকালো, আর তৌহিদ ঠোঁটে আঙ্গুল চেপে বলল, এই যে আমি চুপ, আর কিছু বলবো না, প্রমিস। ইলা মনোযোগ দিল তোহফার কথায়। সেলিনা বেগম তোহফার কথায় নিজের ফোন বের করলো।
এবং নোটপ্যাড ওপেন করলো। তোহফা সেলিনা বেগমের হাত থেকে ফোনটা নিয়ে নোটপ্যাডের প্রতিটা লেখা চেক করলো। সেলিনা বেগম বুদ্ধিমান, তাই প্রতিটা মানুষের নাম দিয়ে সেভ করে রেখেছে। উপরে যেন চটজলদি মানুষটা সম্পর্কে সে বুঝেছি, আমার ওনার সাথে ওইভাবে মজা করা উচিত হয়নি। আমি মজা না করলে উনি ওভাবে ছুটেও আসতো না, আর এমন একটা ঘটনাও ঘটতো না। আমার জন্য যেহেতু এমন হয়েছে, এর দায় তো আমাকেই নিতে হবে, তাই না? আচ্ছা থাকো, আমি যাচ্ছি। ইলা এগিয়ে গেল আওয়াদের কেবিনে। সময় তখন রাত 1:45। আওয়াদের পাশে গিয়ে ইলা আওয়াদ বলে ডাকতে এসে চোখ খুলে তাকালো। আওয়াদের চোখ অসম্ভব লাল হয়ে আছে, একরাশ ক্লান্তি আর কষ্ট স্পষ্ট চেহারায়। ইলা বুঝলো আওয়াদ ভুল বুঝে নিজেই নিজের অবস্থা খারাপ করে ফেলেছে। ইলা শিওর আওয়াদ মেয়ে হলে এতক্ষণে কেঁদে কেটে কাহিনী পুরোই উল্টে দিত। ইলা গলা পরিষ্কার করে বলতে শুরু করলো। সময়সীমা অল্প, তাই আমার ননদকে আপনি এখনো চিনতে পারেননি। ভালো হতো একটু বেশি বেশে ফেলেছেন স্বল্প সময়ে হলেও। তবে সত্যি এটাই, ওকে চিনতে এখনো আপনার অনেক সময়ের দরকার। একটা কথা কি জানেন, একজন পুরুষ সহজে একজন নারীকে চিনতে পারে না। আর যদি একবার চিনে যায়, তাহলে ওই মেয়ের কোনো হাসিটা সুখের আর কোনটা বিষাদের সেটা সে কয়েক সেকেন্ডে বুঝে যায়। কোন কণ্ঠে ঠান্ডা আর কোন কণ্ঠে কান্না মিশে আছে তা বুঝতে শুধু প্রয়োজন মেয়েটার কণ্ঠ তার কর্ণকুহর পৌঁছানোর। যাই হোক, আমি বেশি কথা বাড়াবো না, যেটা বলতে এসছি সেটা বলে ফেলি। আপনি যখন তোহফাকে বলেছেন আপনি পঙ্গু বলে হয়তো আপনার সাথে বিয়ে দিতে রাজি হব না, ঠিক তখনই বাবাকে মানে আমার শ্বশুরকে কেঁদে কেটে রাজি করিয়ে আজ এই মুহূর্তে সে আপনায় বিয়ে করবে। এখানেই বাবা যেন সবটা ব্যবস্থা করে। আর তোহফা আমাদের পরিবারের কি সেটা হয়তো কিছুটা হলেও আন্দাজ করতে পেরেছেন, তাই বাবা বিনা বাক্যে হ্যাঁ বলে দিয়েছে। তাই বিয়েটা এখানে মানে হাসপাতালেই হবে। তাই আপনার কাছের মানুষ আপনার মাকে নিয়ে আসা হয়েছে এখানে, এবং আপনি সুস্থ না হওয়া অবধি তোহফা আপনার সেবা যত্ন করে সুস্থ করার দায়িত্ব নিবে। আপনি তার জন্য একজন পরপুরুষ, চাইলেও আপনার সাথে সেভাবে মিশতে পারবে না, তাই আপনাকে এক্ষুনি বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছে। আপনার মায়ের সাথেও কথা বলা শেষ, তিনিও রাজি। তিনি অসুস্থ মানুষ, আপনাকে কে দেখবে, তাই তিনি তোহফার সিদ্ধান্তে বাহবা দিয়েছে। তৌসিফ গেছে কাজী ডাকতে, আর আপনি কিনা ভুল বুঝে আমার ননদকে কেবিন থেকে বের করে দিলেন। এটা কিন্তু ভারী অন্যায়। মেয়েটা সেই থেকে মুখটা বাংলা পাঁচের মতো করে রেখেছে। যার জন্য আমার ননদ করলো চুরি, সেই বলে কিনা চোর। ইলার সকল কথা শুনে আওয়াজ অবাক না হয়ে পারল না। মুখ ফুটে কিছু বলার আগেই তৌসিফ কাজী সাহেব নিয়ে কেবিনে ঢুকলো। এরপর একে একে সবাই কেবিনে ঢুকে পড়লো তোহফা বাদে। আওয়াজ কোনো কথাই মুখ থেকে বের করতে পারছে না সবার কাণ্ড দেখে। কাজী সাহেবকে টুলটা এগিয়ে দিতেই তিনি বিয়ে পড়ানোর কাজ শুরু করলেন। কিছু লেখালেখির কাজ সেরেই বিয়ের কাজ সম্পূর্ণ করে দিলেন। কাজী সাহেব বলল, কবুল বলার আগে তো সই করতে হবে। ওনার যা অবস্থা, পারবে তো? কাজী সাহেবের কথাই সবাই একটু চিন্তিত হলো। সবাইকে অবাক করে দিয়ে আওয়াজ বলল, আমি পারবো, আমাকে দিন, আমি সই করতে পারবো। কোথায় করবো একটু দেখিয়ে দিন। আওয়াদের স্পষ্ট ভাষায় বলা কথা শুনে কেবিনে থাকা প্রতিটা মানুষ হাহা করে হেসে উঠল। সকল মুরব্বী হেসে দিতেই আওয়াজ লজ্জায় মাথা নিচু করে নিল। কোনো বাক বিবেচনা না করেই ওভাবে কথাটা বলা উচিত হয়নি, এটা বুঝতে পারল সে। তবে মেঘ না চাইতেই বৃষ্টি দেখে আওয়াদের মন আঁকুপাকু করছিল, তাই তো লাজ লজ্জা ভুলে এভাবে কথাটা বলে উঠল। আওয়াজ মনে মনে বলল, ভাবুক, লোকে লজ্জাহীন পুরুষ। ভালোবাসার মানুষটা আপন হচ্ছে, এর থেকে আর কি আছে খুশির বড় কারণ। কাজী সাহেব হাসতে হাসতেই আওয়াদের নিকট কাগজটা এগিয়ে দিল। খুব কষ্টে আওয়াজ সই করতে সক্ষম হলো। কিছু কষ্টে স্বস্তি লুকিয়ে আছে। সবশেষে তোহফার সই আনতে ইলা ও লিমা চলে গেল পাশের কেবিনে, যেখানে তোহফা অপেক্ষা করছে। ইলা ও লিমা তোহফার কাছে এসে একটু আগে আওয়াদের করা পাগলামির কথা বলে মুখ টিপে হাসল। তোহফার লজ্জায় মরি মরি অবস্থা। লিমা টিটকারি মেরে বলল,
তোমার প্রেমে শুধু পড়িনি আওয়াজ, রীতিমতো হাবুডুবু খাচ্ছে বেচারা, দেখো ডুবে না যায়। লিমা কথাটা বলেই হাসতে হাসতে ইলার গায়ে ঢলে পড়ল। লিমাকে সরিয়ে ইলা বলল, তা ননদি, বাসরটা কি হাসপাতালেই সারবে নাকি? আবারও দুই যা খিলখিল করে হাসতে শুরু করলো। আর এদের হাসি তামাশায় তোহফার অবস্থা নাজেহাল। তার লজ্জায় মুখটা লাল বর্ণ ধারণ করেছে। তোহফাকে এমনভাবে লজ্জা পেতে দেখে ইলা বলল, থাক, আমাদের সামনে আর লজ্জা পেতে হবে না। কিছু লজ্জা বাসর রাতের জন্য তুলে রাখো, বরকে দেখাইবার জন্য। আবারও কেবিনে হাসির রোল পড়ে গেল। সবশেষে তোহফাকে তাড়া দিল সই করার জন্য। তোহফার হাতে কলমটা তুলে দিতেই এক অদৃশ্য দ্বিধা তাকে বাধা দিতে রইল বারংবার। তোহফার হাতটা অসম্ভব কাঁপতে রইল। ঝরঝর করে চোখের কার্নিশ পেয়ে জল গড়িয়ে পড়তেই ইলা জিজ্ঞেস করল, কি হয়েছে তোহফা, কোনো সমস্যা? তোহফা ইলার কথাই চোখ তুলে তাকালো। ইলা কি বুঝলো কে জানে, সে চট জলদি বাহিরে গিয়ে তার শাশুড়ি ও শ্বশুরকে ডেকে আনলো। জাহানারা বেগম ও আরিফুল ইসলাম দুজনেই মেয়ের দুই পাশে বসলেন। জাহানারা বেগম অতি আদরে মেয়েকে বুকে জড়িয়ে নিলেন। তোহফা মাকে জড়িয়ে কান্নায় ভেঙে পড়ল। আরিফুল ইসলাম তোহফার মাথায় পরম আদরে হাত বুলিয়ে দিতে দিতে বলল, এভাবে কাঁদিস না মা, তোর মায়ের কষ্ট হবে। বাবার কথায় তোহফা এক হাতে বাবাকে জড়িয়ে ধরে বলল, তোমার হবে না বাবা? মেয়ের কথায় আরিফুল ইসলাম অন্যদিকে ফিরে নিজের চোখের জল আড়াল করার চেষ্টা করলো। ছেলেরা চাইলেও যে কাঁদতে পারে না, আর তাছাড়া সন্তানদের সামনে তো তাদের কান্না করা ঘোর নিষেধ। তিনি চোখের মনি এদিক ওদিক ঘুরিয়ে তোহফার আদলে নিষ্পলকে তাকালো, বললেন, মা হও, বুঝবে কষ্ট হয় কি না। চলো সই করে ফেলো, সবাই অপেক্ষা করছে। আরিফুল ইসলাম মেয়ের হাতে কলমটা তুলে দিলেন। তোহফা বাঁ হাতে বাবার ও মায়ের হাত আগলে নিয়ে ডান হাত দিয়ে সই করল। সই শেষ হতেই কেবিনের ওপাশ থেকে কাজী সাহেব কবুল বলতে বললে তোহফা খানিকটা সময় নিয়ে কবুল বলল। তোহফা কবুল বলতেই সবাই আলহামদুলিল্লাহ বলে উঠল। তারপর ছোটখাটো একটা মোনাজাতে তাদের দাম্পত্য জীবনের সুখ শান্তির জন্য প্রার্থনা করল সবাই। মোনাজাত শেষ হতেই তৌহিদ সবাইকে খুরমা খেজুর দিয়ে মিষ্টিমুখ করালো। সবাই খুশি, দুদিকে থাকা দুজন মানুষ খুশি, দুই পরিবারের প্রতিটা সদস্য খুশি। এভাবে বিয়ে হওয়ায় কেউ অখুশি মনের মাঝে পোষণ করল না। তৌসিফ হাসপাতালের সবাইকে মিষ্টিমুখ করিয়ে খোলা বারান্দায় দাঁড়িয়ে জোরে এক নিঃশ্বাস ছাড়ল ভেতর থেকে। তার ছোট্ট বোনটা আজ আরো বড় হয়ে গেছে। বোন থেকে আজ কারো বউ হয়ে গেছে। তার সেই ছোট্ট বোনটা, এই কথা ভাবতেই বুকটা ভারী হয়ে আসছে। চোখের কোণে পানি চিকচিক করে উঠল। তবে তা গড়িয়ে পড়ার আগেই যত্ন সহকারে লুকিয়ে ফেলল। তৌসিফ নিজেকে সামলে পিছু ফিরতেই ইলার মুখোমুখি হয়ে গেল। ইলাকে দেখে তৌসিফ নিজেকে আড়াল করার চেষ্টা করলো। ইলা তৌসিফের কাঁধে হাত রেখে বলল, তুমি কাঁদছো তৌসিফ? তৌসিফ ইলার কথায় এদিক ওদিক তাকিয়ে বলল, কই না তো, আমি কাঁদছি না। আমি স্পষ্ট তোমার চোখে পানি দেখলাম যে। ও, চোখে কি যেন একটা পড়লো। বোন আজ থেকে অন্য কারো সম্পদ হয়ে গেছে, সেই কষ্ট চোখে পড়ছে, তাই না? বোনটা আমার দ্রুতই বড় হয়ে গেছে, তাই না ইলা? এই তো সেদিন আমাকে মা বরণ করে ঘরে তুললো, আমার গলা জড়িয়ে ধরে বলল, আমি তোমার ননদ, একমাত্র ননদ, আমাকে তুমি ভালোবাসবে তো ভাইয়ার মতো? তোহফা অনেকটাই আমার সন্তানের মতো। ওর পাগলামো ভাবি ভাবি করে মাথা খারাপ করে দেয়া, কথায় কথায় আমাকে জড়িয়ে ধরা, সব কিছুই আমার অভ্যাস। মেয়েটার পাগলামিগুলো সত্যি আমার আনন্দের একটা অংশ হয়ে আছে। জানোইলা, তোহফা যেদিন জন্ম নেয় ওর কোনো রেসপন্স ছিল না। এটা দেখে বাবার অবস্থা খুব খারাপ হয়ে যায়, কারণ আমাদের বাবা চাচা খালা ফুপি কারো কোনো মেয়ে নেই। তোহফা আমাদের জীবনের সুখের বন্যা এনে দিল। মেয়ে হয়েছে শুনে আব্বু আলহামদুলিল্লাহ বললেন, আর ঠিক তখন মেয়ে ভিতর থেকে খবর এলো বাচ্চা কাচ্ছে না, কারণ সে মৃত। আব্বু এই কথাটা শুনে দাঁড়াই থেকে বসে পড়লেন। হঠাৎ কি হলো কে জানে, কারো তোয়াক্কা না করেই ঘরের ভিতরে চলে গেলেন। মা তখন সেন্সলেস হয়ে বিছানায় পড়ে আছে। বাবা তোহফাকে কোলে তুলে নিল। ডান কানে আজান ও বাম কানে একামত দেওয়ার কয়েক মুহূর্ত পরই তোহফা কেঁদে উঠল। এলা জানো না, সেদিনের কথা মনে পড়লে আমার এখনো কান্না আসে। সবাই যখন ভেবেছিল বোন হয়তো মৃত জন্ম নিয়েছে, একমাত্র আব্বু আল্লাহর উপর ভরসা করে সেদিন সাহস করে এমনটা কাজ করেছিল। তখন ছিলাম ছোট,
অত বুঝতাম না, ধীরে ধীরে বুঝতে পারলাম সবকিছু। ছোট বোনটা এই হাতের উপর বড় হয়েছে, আর সেই হাতেই ওর বিয়ের খুশির খরমা খেজুর দিয়ে মিষ্টিমুখ করাচ্ছে সবাইকে, অথচ বুকে বোনকে পর করে দেওয়ার সুর বাজছে। আচ্ছা ইলা, আমরা থাকবো কিভাবে বোনকে ছাড়া? হয়েছিল পরিবারের বড় ছেলের বিয়ে এভাবে কাউকে না জানিয়ে দিতে তার বাবা মায়েরও খুব খারাপ লাগছিল। এমনকি সেদিন তোহফাও তাদের সাথে ছিল না। সেদিনের সেই ঘটনা মনে পড়তেই তৌসিফ আপন মনে হেসে উঠল। তৌসিফকে হাসতে দেখে ইলা প্রশ্ন করলো। এভাবে কি ভেবে হাসছো? ইলার প্রশ্নে তৌসিফ নিজের হাসি বজায় রেখেই বলল, দেখতে হবে না তোহফা কারণ সরি ভাবির পাগলামি যে মন মানতে গিয়ে আমার অবস্থা নাজেহাল হয়েছিল, তেমনি ননদের পাগলামি তো অবস্থা এখনো ঠিকঠাক আছে। পাগলের সাথে পাগলামি বেশি মানায়, আর আমার বোনটা তোমার সঙ্গদোষ পাগলামিগুলো একটু বেশি শিখেছে। কথাগুলো শেষ করেই তৌসিফ হাসতে হাসতে চলে গেল। অন্যদিকে তৌসিফ কি বলে গেল মনে করতে ইলার মাঝে একরাশ লজ্জারা হানা দিল। সেদিনের কথাগুলো আজও স্পষ্ট ইলার কাছে। ইলা তখন সবে ইন্টার পাশ করেছে। এর মধ্যেই তার বাবা বলল ছেলে পক্ষ তাকে দেখতে আসছে। এই কথা শুনে ইলার রাগ তরতর করে বেড়ে যায়। ঘরের মধ্যে জড় বস্তুর মতো করে বসে থাকে। মা বাবা এক প্রকার জোর করেই তাকে তৌসিফদের সামনে নিয়ে যায়। তবে ইলা মনে মনে ফোন দিয়ে আটে বিশাল এক ঘটনা ঘটানোর জন্য। তৌসিফ এবং তাকে যখন কথা বলার জন্য আলাদাভাবে ঘরে পাঠানো হয়, তখন ইলা সর্বপ্রথম যে কথা বলে সেটা ছিল, আমাকে এই মুহূর্তে বিয়ে করতে হবে, না হলে বিয়ে ক্যান্সেল। আর একটা কথা, এরপরেও যদি তাকে তার বাবা মা জোর করে বিয়ে দেওয়ার জন্য, তাহলে হয় পালিয়ে যাব, না হয় সুইসাইড করব। বেচারা তৌসিফ ইলার কথায় অনবরত ঘামতে শুরু করে। তার অবস্থা নাজেহাল দেখে ইলা মুখ টিপে হাসে। সেভাবে তার কাজ হয়ে গেছে। হয়তো তৌসিফের পরিবারের আমাকে পছন্দ হয়নি বলে চলে যাবে, না হয় মেয়ের চরিত্র ভালো না বলে প্রস্তাব নাকচ করে দিবে। কিন্তু ইলার এত আনন্দ মাটি করে দিয়ে তৌসিফ জিজ্ঞেস করলো, সে কাউকে ভালোবাসে কিনা? ইলা জানায় এমন কোনো ব্যাপার নেই। তার ইচ্ছে হয় এখনই বিয়ে, না হয় পাত্র রিজেক্ট। তবে আমাদের তৌসিফের ইলাকে বেশ পছন্দ হয়, তাই সে তৎক্ষণাৎ বাবা মায়ের সাথে ঘটনাটা খুলে বলে। তৌসিফের বাবা মা অন্য বাবা মায়ের থেকে আলাদা, তাই তারা তখনই রাজি হয়ে যায়। অন্যদিকে ছেলেপক্ষ রাজি থাকা ইলার বাবা মাও কোনো দ্বিধাবোধ রাখে না বিয়ে না দেওয়ার জন্য, কারণ তারা তৌসিফ ও তার পরিবারের খোঁজ খবর আগে থেকেই নিয়ে রেখেছিল। এমন পরিবারে মেয়ে বিয়ে দিতে পারলে তারাও খুব খুশি হবে। ব্যাস তারপর আর কি, হুট করেই কাজে ডেকে বিয়ে কমপ্লিট করে ইলাকে নিয়ে তৌসিফ ও তার পরিবার বাড়ি ফেরে। বেচারি ইলা তৌসিফকে নাকানি চুবানি খাওয়াতে গিয়ে সেদিন নিজেই নাকানি চুবানি খেয়ে উঠে তৌসিফ নামক মানুষটার সাথে জীবন জড়িয়ে। অবশ্য পরে ইলা বুঝতে পারে সব পরিবার ছেলে বিয়ে করিয়ে বাড়িতে কাজের লোক আনে না। কেউ কেউ ছেলে বিয়ে দিয়ে বাড়িতে মেয়ে আনে। ইলার বিয়ে না করার প্রথম কারণ ছিল লেখাপড়া বন্ধ হয়ে যাবে এটা ভেবে। তবে তার ভাবনা ভুল প্রমাণ করে দিয়ে জাহানারা বেগম বিয়ের 3 দিনের মাথায় গিয়ে ইলার হাতে কিছু টাকা গুঁজে দিয়ে বলে, শুনলাম তুমি ইন্টার পাস করেছো, এখন কি করবে কিছু ভেবেছো? এই নাও কিছু টাকা, এটা আমার তরফ থেকে তোমার জন্য সামান্য ভালোবাসা। তবে ভর্তি যেখানেই হও আমাদের এখান থেকেই পড়াশোনা করবে। সংসার না হয় আমি এখন সামলাই, পরে তুমি সামলে নিও। আমার ছেলে তোমার লেখাপড়া আর ফাগলি ননদটার দায়িত্ব না হয় আজ থেকে তুমিও নাও, বাকি সব আমি সামলে নিব। সেদিন ইলা আনন্দে কেঁদে দিয়েছিল। নিজের জানা সকল মিথ্যা চিন্তাধারা পরিবর্তন করেছিল মুহূর্তেই। পুরাতন কথা মনে করতেই চোখের কোণায় জল জমল। ইস, জীবনটা এত সুন্দর কেন? তার সাথে জড়িয়ে থাকা মানুষগুলো এত ভালো কেন? দূরের মসজিদ থেকে ভেসে আসছে আসসালাতু খাইরুম মিনান নাও। তখন চাপা সরে কথা বলছে লিমা তার মায়ের সাথে। এক সময় সে রেগে গিয়ে ফোনটা কেটে দিল। রাগের বশে ফোনটা আছাড় মারতে গিয়েও মারে না। মাঝে মাঝে ইচ্ছে হয় পরিবারের থেকে সকল সম্পর্ক বিচ্ছেদ করে দিতে। আর ভালো লাগে না এই পরিবার নামক প্যারা। সবসময় টাকা টাকা করে মাথা খারাপ করে দেওয়া মায়ের মুখের উপর কিছু কড়া কথা বলতে চেয়েও পারে না। বাবার শরীরটা দিনকে দিন খারাপ হচ্ছে। ভালো ডাক্তার চিকিৎসা চাইলেও করাতে পারছে না। একটা মানুষের কাছে কত চাওয়া যায়? নিজের বিবেক বলতেও একটা কথা আছে। হঠাৎ পিছন থেকে কারো পায়ের আওয়াজ পেয়ে লিমা নিজেকে সংযত করে নেয়। পিছন ফিরতেই দেখে তৌহিদ তার নিকট এগিয়ে আসছে। আজান দিচ্ছে, বাড়িতে যাবে না নিমু? আর এখানে কি করছো, কোনো সমস্যা? তৌহিদের কথাই লিমা উত্তর দিল সে যাবে।
এ কথা বলেই সে সিঁড়িপথে এগিয়ে গেল। তৌহিদ অবাক হলো লিমার আচরণে, তবে তেমন কোনো ভাবান্তর না করে সেও এগিয়ে গেল লিমার পিছন পিছন। সকলেই বাড়িতে চলে গেছে, প্রায় শুধু তৌসিফ, ইলাও তোহফা রয়ে যাবে। একসাথে সকালেই তারা ফিরবে আওয়াদকে নিয়ে। জাহানারা বেগমও আওয়াদের মাকে নিয়ে বিয়ে শেষ হতেই ফিরে গেছে তার বাবা। সেলিনা বেগম এমনিই অসুস্থ মানুষ, তাকে এখানে রেখে শুধু শুধু ভিড় বাড়িয়ে লাভ নেই। তৌহিদ তৌসিফকে একটা টেক্সট করেই বেরিয়ে পড়লো বাড়ির উদ্দেশ্যে। অপরদিকে আওয়াদের চোখ জোড়া কাঙ্ক্ষিত মানুষটাকে খুঁজে চলেছে সেই কখন থেকে, তবে তার দেখা নেই। তখন মেয়েটাকে ওভাবে রাগ করে কেবিন থেকে বের করে দেওয়ার পর আর একবারের জন্যও মেয়েটা কেবিনে প্রবেশ করেনি। নিজের উপর নিজের খুব রাগ হলো আওয়াদের। তখন মেয়েটার পুরো কথা না শুনেই শুধু শুধু কতগুলো কথা শুনিয়ে দিল, অথচ মেয়েটা তাকে নিয়ে কতটা ভাবে। আচ্ছা, তোহফা কখন আসবে তার কাছে? সকল অভিমান দূর করে কখন আওয়াদের নিকট এগিয়ে আসবে সে? আমাদের মনে যে সুপ্ত অনুভূতিরা খেলা করতে শুরু করেছে। একটা ব্যাপার ভাবতেই আমাদের কেমন জানি খুশি খুশি লাগছে। ব্যাপারটা হলো, তোহফা যখন শেষ এই কেবিন থেকে বেরিয়ে গিয়েছিল তখন সে আওয়াদের না হওয়া প্রেমিকা ছিল, যাকে সে কাজল চোখের মেয়ে নামে ডাকত। এবার যখন সে কেবিনে ঢুকবে তখন সে তার স্ত্রী রূপে প্রবেশ করবে। আওয়াদ তোহফাকে নতুন নাম দিবে। তোহফা নামের অর্থ ভাগ্যবান বা উপহার। তোহফা তার জীবনে শ্রেষ্ঠ উপহার হিসেবে এসেছে, তাই আজ থেকে তোহফাকে সে। আপনি কি জেগে আছেন আওয়াদ? হঠাৎ নিজের ভাবনায় ভাটা পড়ে ইলার প্রশ্নে। আওয়াদ মাথা ঘুরিয়ে ইলার দিকে চাইতেই ইলা হাসি মুখে এগিয়ে আসে, মজা করে জিজ্ঞেস করে, কাঙ্ক্ষিত মানুষটার বদলে অনাকাঙ্ক্ষিত মানুষটার কণ্ঠ বিরক্ত হলেন নাকি? আওয়াদ মুচকি হাসি ইলার কথায়, তারপর বলে, কাঙ্ক্ষিত মানুষটাকে বোধহয় একটু বেশি কষ্ট দিয়ে ফেলেছি নিজের অজান্তে, তাই হয়তো তার মনের আকাশে মেঘ জমেছে। মেঘ জমেছে, সমস্যা নেই, সকল মেঘ ভালোবাসা দিয়ে ভ্যানিশ করে দিবেন। আর কাঙ্ক্ষিত মানুষটা যে হালালভাবে আপনার হয়ে গেছে, তবে একটু আফসোস, চাইলেও হালাল মানুষটাকে ছুঁয়ে দিতে পারবেন না। ইস, কি কষ্ট। ইলা কথাটা বলেই খিলখিল করে হেসে উঠল। ইলার কথায় আওয়াদের লজ্জা পাওয়ার কথা, তবে আওয়াদ লজ্জা না পেয়ে ইলার উদ্দেশ্যে বলল, ফাইন্নামা আল ইসরি ইউসরান, ইন্নামা আল ইসরি ইউসরা। ইলা আওয়াদের কথায় মুগ্ধ হলো। কিভাবে তার মজাটাকে ভালোবাসা দিয়ে পরিপূর্ণ করে তাকে বুঝিয়ে দিল আওয়াদ। ইলা বুঝতে পারলো এই ছেলেটার কাছে তার ননদ ইনশাল্লাহ অনেক অনেক ভালো থাকবে। তোহফাকে আওয়াদ মাথার তাজ করে রাখবে ইলা নিশ্চিত। তোহফা তার পরিবারের জন্য উপহার হয়ে এসেছিল, আজ তোহফা আওয়াদকে ভাগ্য উপহার হিসেবে পেয়েছে। ইলার কেন জানি চোখের কোণে জল জমল। এত খুশির মাঝেও চোখে জল কেন আসে তা ইলার অজানা। তবে ইলার একটু বেশি আনন্দ লাগছে এমন একজন মানুষের সাথে তার ননদের বিয়ে হয়েছে দেখে। তার সহজ সরল ননদ এমন একজনই জীবনসঙ্গী পাওয়ার যোগ্য। আল্লাহ যা করেন ভালোর জন্যই করে, এটা আবারও প্রমাণিত হলো ইলার কাছে। কিছু শোক একটু অদ্ভুত, সুন্দর এবং অন্যরকম, তবে এমন ভালোবাসা খুব সহজে তা দীর্ঘায়ু হয়ে থাকে না, এটাই শুনে এসেছে তার মা চাচিদের থেকে। তবে কি কোনো অঘটন ঘটবে আওয়াদ ও তোহফার সুখের জীবনে, যা সবকিছুকে তছনছ করে দিবে? কোথাও বা কেউ নেই তো আওয়াদ ও তোহফার সুখে নজর দিতে? সকালের মিষ্টি রোদ এই মুহূর্তে লোকটার বিরক্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। একরাশ বিরক্তি নিয়েই চায়ের কাপে চুমুক দিল সে। চুমুক দিতেই গরম চায়ের জিহবা পুড়ে গেল আচমকাই। ছ্যাদ করে উঠল জিহবা। রাগে ফুঁসতে ফুঁসতে চায়ের কাপটা বেঞ্চের উপর রেখে চায়ের দাম পরিশোধ করে ফুটপাতের পথ ধরে এগিয়ে গেল। আজকের সকাল তার জন্য শুভ নয়, সেটা ভালোই বুঝে গেল। এই মুহূর্তে নিজের উপর নিজেই খুব বিরক্ত। নিজের বিরক্ত কয়েক গুণ বাড়িয়ে দিতেই ফোনের মেসেজ টোনটা বেজে উঠল। লোকটা মেসেজ পেয়েই বুঝতে পারলো মেসেজটা কার হতে পারে। ইচ্ছে হলো না মেসেজটা চেক করার, কারণ সে জানে মেসেজে কি লেখা আছে, তবুও উত্তর দিতে হবে ভেবেই মেসেজটা চেক করলো। যা ভেবেছিল সেটাই হয়েছে, ছোট্ট মেসেজ, তবে সেই মেসেজে কারো উগ্র তেজ ভরপুর মিশে আছে। মেসেজে লেখা, তোমাকে বলেছিলাম মেয়েটাকে আহত করতে, ছেলেটাকে নয়। তুমি আমার সকল কাজে পানি ঢেলে দিলে। তোমার ছোট্ট ভুলের কারণে ওদিকে কি হয়ে গেছে জানো? আমি এই কাজটা আর তোমাকে দিয়ে করাবো না। তুমি তোমার রাস্তা দেখো, আমি আমার। তুমি আর ফোন করবে না আমাকে, এই বলে রাখলাম। মেসেজটা পড়ে লোকটার রাগ আকাশ ছুঁই ছুঁই। এটা কি মগের মুল্লুক নাকি?
ইচ্ছে হলো কাজ দিল, আর ইচ্ছে হলেই তা ফিরিয়ে নিল। তবে অন্য কাজ হলে সে কাজটা নিজেই করতো না। তবে এই কাজটা যে করেই হোক তাকে করতে হবে, তাতে ওই লোকটার হাত পা ধরে হলেও। নিজের মনে মনেই ফোনের মানুষটাকে কতগুলো গালাগাল করে বিড়বিড় করে বলতে রইল। মেয়েটার প্রতি ভীষণ লোভ হয়েছে। ওই নরম তুলতুলে শরীরকে একটু শুয়ে দেওয়ার আগে ক্ষতবিক্ষত করা আমার নিয়মে মাঝে পড়ে না। আমি আমার এই শক্ত হাতের ছোঁয়াটাকে ভালোবেসে তারপর না হয় তার শরীরকে একটু একটু করে ক্ষতবিক্ষত করে দেব। ভয়ে তার শরীর কাঁপবে, সাথে কাঁপবে ঠোঁট। মিনতি করে ভিক্ষাও চাইবে, বাঁচতেও চাইবে নিজের মিনতি করে ভিক্ষা চাইবে, বাঁচাতে চাইবে নিজের ইজ্জত। সময় সকাল 11টা। হাসপাতালের সকল ফর্মালিটি ভুলে গেল। তোফা দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছুক্ষণ চিন্তা করে রান্নাঘরে প্রবেশ করলো। মায়ের দেওয়া খাবারের ট্রে হাতে নিয়ে সন্তর্পণে এগিয়ে গেল নিজের ঘরে, যেখানে এই মুহূর্তে আওয়াজ আছে। তোফা ঘরে ঢুকতেই দেখলো আওয়াজ বিছানা থেকে ওঠার জন্য প্রাণপণে চেষ্টা করছে। আচমকা আওয়াজের ডান হাত স্লিপ করে যেতেই সে মুখ থুবড়ে বিছানার কোণে পড়ে যায়। তোফা জলদি দৌড়ে এসে খাবারের ট্রে বিছানার এক কোণে রেখে আওয়াজকে ধরলো। তবে ততক্ষণে আওয়াজের যা ব্যথা পাওয়ার সেটা পাওয়া হয়ে গেছে। আওয়াজ ইস বলেই চোখ মুখ খিচে নিল ব্যথায়। আওয়াজের এমন অবস্থা দেখে তোফার খুব খারাপ লাগলো। নিজের অস্বস্তির জন্য মানুষটা এভাবে ব্যথা পেল। অনেক ব্যথা পেয়েছেন? ইস, একবার ডাকবেন তো কাউকে। তোফার কথায় আওয়াজের তেমন ভাবাদুর নেই। সদ্য পাওয়া ব্যথাটা মুখ বুঝে সহ্য করে বলল। অচেনা বাড়ি ধরতে গেলে বাড়ির সবাই আমার কাছে অচেনা। এখানে কেমন করে কাউকে ডাকবো আপনি বলেন? আমি নিজের কাজ নিজে করতে পছন্দ করি, কারোর সাহায্য চাইতে আমার বিবেকে বাধা দেয়। আরে অন্য সময় আর এখন তো পার্থক্য। আপনি অনেক অসুস্থ, আপনি তো অসুস্থ। কাকে ডাকবো আপনিই বলুন। আর তারা এলে এটা বলবে আমি ওয়াশরুমে যাব, আমাকে নিয়ে যান। আপনি এভাবে বলছেন কেন? তো কিভাবে বলবো আপনিই বলে দেন। আমাকে ডাক দিতেন বা টেক্সট করতেন। আপনাকে ডাকবো কি জন্য? আমাকে এই ঘরে দিয়ে যাওয়ার পর একবারের জন্য হলেও এসেছেন আমার কোনো প্রয়োজন আছে কিনা সেটা জিজ্ঞেস করতে। সরি, আসলে থাক, হয়েছে। কোনো কিছুর বিশ্লেষণ দিতে হবে না। যদি পারেন আমাকে একটু ধরুন, আমি ওয়াশরুমে যাব। প্রায় ঘন্টাখানেক পরে এক চাপিয়ে রেখেছি, আর পারছি না। তোফা তাড়াতাড়ি আওয়াজের ডান হাত নিজের ঘাড়ের উপর রেখে নিজের বাঁ হাত দিয়ে আওয়াজের কোমর পেঁচিয়ে ধরে আস্তে আস্তে ওকে বিছানা থেকে তুলল। ধীর গতিতে আওয়াজকে ওয়াশরুমে নিয়ে গেল। অবশেষে কিছুক্ষণ পর আওয়াজ ওয়াশরুম থেকে বেরিয়ে আসতেই আগের মতোই তাকে ধরে নিয়ে বিছানায় শোয়ালো। আওয়াজ শুয়ে পড়তেই তোহফা নিজের হাত পরিষ্কার করতে চলে যায়। ফিরে এসে আওয়াজকে খাবার পরিবেশন করতে গেলেই আওয়াজ গম্ভীর কণ্ঠে বলে, ডান হাতটা এখনো ঠিক আছে, নয়তো একটু ছিলে গেছে, তবে অসুবিধা নেই, খেতে পারবো, কারো দয়া লাগবে না। আমাদের কথায় তোহফা কষ্ট পেল। আবারও এটা বুঝলো আওয়াজ অভিমান করেছে হয়তো তার উপর। আর সে আওয়াজকে দয়া কেন করবে? ভালোবেসে এগুলো করছে। হয়তো সে ভালোবাসার কথা মুখে বলতে পারছে না, তাই বলে লোকটা দয়া বলে উঠল। তোহফা খেয়াল করেছে হাসপাতাল থেকে ফেরার পথে আওয়াজ বারবার তার দিকে তাকিয়েছে। চোখের ইশারায় তোহফার দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেছে। তবে তোহফা কেন জানি একবারের জন্যও তাকাতে পারেনি। তারপর ঘরে দিয়ে এসে যে সে হাওয়া হয়েছে আর এই ঘরে আসেনি, তাই হয়তো আওয়াজ অভিমান করেছে। তোহফা আওয়াজের কথার তোয়াক্কা না করে বলল, আমার ভুলগুলো ভুল, আর আপনার করা ভুলগুলো কি সাধু? তোহফার ইঙ্গিত বুঝতে পেরে আওয়াজ বলল, ভুলগুলোর জন্য ক্ষমা চাওয়ার যে একটা সুযোগ, সেটাও তো দিচ্ছেন না, তাহলে দোষ কি আমার? দোষ কোথায় দিলাম? দোষ দিবেন কেন? অভিযোগ করছেন তো। যেটাই ভাবুন, অসুবিধা নেই। এখন চুপচাপ খাবার খেয়ে একটা লম্বা ঘুম দিন। সারা রাত জেগেছিলেন। গোটা একটা রাত কি আমি একাই জেগেছিলাম নাকি? আপনিও ছিলেন। আপনি ঘুমাবেন না? ঘুমাবো। আমি আগে গোসল করব, তারপর না হয় আমার ঘুম আসবে না। আমারও খারাপ লাগছে, গোসল করতে পারলে ভালোই লাগতো। এই না, আপনার পানি লাগানো নিষেধ। একটা কাজ করছি, কুসুম গরম পানি দিয়ে আপনার শরীর মুছিয়ে দেই, তাহলে ভালো লাগবে। কে মুছিয়ে দিবে? আপনি? হ্যাঁ, কেন? আমি তো তোহফা জিহবাই কামড় দিল। কি বলে ফেলেছে নিজের অজান্তেই এটা ভেবে। তোহফাকে আচমকা চুপ হতে দেখে আওয়াজ মুচকি হাসলো। তোহফা আর নজরে আওয়াজকে হাসতে দেখে লজ্জায় পড়ে গেল। তোহফার লজ্জা আরো বাড়িয়ে দিতে আওয়াজ বলল, যে মেয়ে আমার সামনে আসতেই ভয় পাচ্ছিল, সে কিভাবে আমার শরীর মুছিয়ে দিবে? তার বুঝি লজ্জা করবে না?
তোহফা আওয়াদের কথায় পল্লব জোড়া এদিক ওদিক ঘোরাঘুরি করতে রইল। লজ্জায় তার মাথা কাটা যাচ্ছে। কথা বলতে বলতেই অপ্রয়োজনীয় কথা বলাটা তাকে কেমন অস্বস্তিকর পরিস্থিতিতে ফেললো ভেবেই এমন একটা কথা বলতে বলতে অপ্রয়োজনীয় কথা বলাটা তাকে কেমন এক অস্বস্তিকর পরিস্থিতিতে ফেললো ভেবেই কেমন একটা লাগছে। তোহফা পারছে না এখান থেকে ছুট লাগিয়ে পালিয়ে যেতে। এখন চলে গেলে হয়তো মানুষটা আবারও অভিমান করবে। সে অভিমান থেকে নাস্তাটাই আর করবে না। তাই সকল দ্বিধাদ্বন্দ্ব দূর করে তোহফা আওয়াদের মুখে খাবার তুলে দিল। আওয়াদ তোহফার এমন কাণ্ডে হাহা করে হেসে উঠল। তার হাসি তোহফার লজ্জা আরও কয়েক গুণ বাড়িয়ে দিল। এভাবেই পথ চলা শুরু তাদের নতুন জীবনের। বুঝি নিমগ্নতা কি আছে ইলাকে, কি করছে কে ডাকছে সেদিকে তার খেয়াল নেই। হঠাৎ জাহানারা বেগম ইলার কাঁধে ঝাঁকি দিতেই ইলা নিজের হুঁশে আসে। জাহানারা বেগম ইলার কাণ্ডে অবাক হয়। ইলা কখনোই এই কাজের সময় অন্য মনস্ক থাকে না। হঠাৎ কি হলো ভেবে সে প্রশ্ন করলো, কোন বিষয় নিয়ে তুমি কি চিন্তিত ইলা? শাশুড়ি মায়ের সরাসরি প্রশ্নে ইলা ইতস্তত বোধ করলো। তৎক্ষণাৎ কিছু বলতে পারলো না। কিছু সময় নিয়ে বলল, আমার মনে হয় লিমার পরিবারে কোনো সমস্যা চলছে মা। আপনি একবার কথা বলে দেখবেন লিমার সাথে। মেয়েটা আজকাল একটু বেশি ওর মায়ের সাথে রাগারাগি করে। আন্টি ফোন দিলেই লিমা এ কথা ও কথা বলে ফোন কেটে দেয়। আপনি তো জানেন লিমা চাপা স্বভাবের মেয়ে, সব কিছু চাইলেও সবাইকে বলতে পারে না। তাই আপনি যদি একটু কথা বলে দেখতেন। তুমি কি লিমাকে নিয়ে এতক্ষণ ভাবছিলে? আসলে মা, কি হয়েছে বলো আমায়। কেউ কিছু বলেছে তোমায়? নিচতলার চাচি এসছিল একটু আগে। কে? নিঝুমের মা? হ্যাঁ। কি বললো? আগামীকাল তার মেয়ের গায়ে হলুদ, পরশু বিয়ে, সেই দাওয়াত দিয়ে গেল। হ্যাঁ, তো সেটার সাথে তোমার চিন্তিত হওয়ার কারণ কি? মা, তিনি দাওয়াত দিয়েছে আর বাবা দাওয়াত কবুল করেছে। দাওয়াত তো কবুল করার কথাই ছিল। তোমার শ্বশুর আমাকে জিজ্ঞেস করেই তো দাওয়াত কবুল করেছে। কথা না ঘুরিয়ে সরাসরি বলো কি হয়েছে। বাবা দাওয়াত কবুল করে ঘরে আসতেই তিনি আমায় বলেছেন। ইলা এতটুকু বলে থামলো, বাকি কথা বলতে পারলো না। ইলা কখনোই মিথ্যা কথা বলতে পারে না। আর সেই মিথ্যা কথা যদি তার শাশুড়িকে বলতে হয় তাহলে তো মোটেও পারে না। ইলাকে এমন ভাবনায় মশগুল দেখে জাহানারা বেগম বললেন, কি হয়েছে ইলা বলো। মা, উনি আমায় ও তার মেয়ের বিয়েতে যেতে বারণ করেছে। বলেছে আপনারা সবাই গেলেও আমি যেন না যাই, এটা তার অনুরোধ। কখন বলেছে কথাটা? সকালেই? হুম। তুমি কিছু বলনি? না মা, আসলে হয়েছে কি। লিমা, লিমা, রান্নাঘরে একটু আসো তো। ইলা কথা শেষ করার আগেই জাহানারা বেগম চিৎকার করে লিমাকে ডাকতে রইল। অন্যদিকে শাশুড়ি মায়ের চিৎকার শুনে ছুটে রান্নাঘরে প্রবেশ করলো লিমা। লিমার পিছন পিছন তোফাও ছুটে এসেছে, কারণ তার মা অতি শান্ত মানুষ। খুব রেগে গেলেও তাকে চিৎকার করতে দেখা যায় না সহজে। তবে যখন তার মা খুব কষ্ট বা ব্যথা পায় কারো কথায়, তখন তিনি নিজেকে সামলে রাখতে পারেন না। হঠাৎ তার মায়ের চিৎকারে তাই হয়তো সবাই ভয় পেয়ে ছুটে এসেছে। তোফা মায়ের কাছে এসে জিজ্ঞেস করলো, কি হয়েছে মা? এইভাবে চিৎকার করে ভাবিকে ডাকলে কেন? কোনো সমস্যা? মেয়ের কথায় চোখ মোটা করে তাকালেন জাহানারা বেগম। মায়ের দৃষ্টিতে কিছু একটা ছিল। তোফা কয়েক কদম পিছিয়ে গেল। জাহানারা বেগম গম্ভীর কণ্ঠে বললেন, তোমাকে ডেকেছি এখানে। না মা, আসলে তুমি চিৎকার করে উঠলে তাই। তাহলে তুমি এলে কেন? এখনই আওয়াদের কাছে যাও। 1 সেকেন্ডের জন্য তুমি এখানে থাকবে না। সব কিছুতেই তোমার মাতব্বরি করা বন্ধ করো। যাও এখান থেকে। শেষের কথাটা একটু জোরেই বলল জাহানারা বেগম। তোহফা সহ লিমা ও ইলা তিনজনেই কেঁপে উঠল সেই চিৎকারে। তোহফা ভয় পেয়ে ছুটে বাবার কাছে চলে গেল। তোহফা আন্দাজ করলো নিশ্চয়ই আজ কিছু হতে চলেছে। ওদিকে লিমাকে কিছু কাজ বুঝিয়ে দিয়ে ইলার হাতটা শক্ত করে ধরল জাহানারা বেগম। জাহানারা বেগমের এমন রূপের সাথে ইলা বা লিমা খুব কমই পরিচিত, তাই তাদের অন্তরাত্মা কেঁপে উঠল শাশুড়ির এমন রূপে। ওদিকে তোহফা ছুটে তার বাবার কাছে চলে গেল। আরিফুল ইসলাম তখন সবে খবরের কাগজটা হাতে নিয়েছেন পূর্বে বলে। মেয়েকে এমন হন্তদন্ত হয়ে ছুটে আসতে দেখে আরিফুল ইসলাম বিচলিত হলেন। খবরের কাগজটা টেবিলে রেখে উঠে দাঁড়ালো। কি হয়েছে তোফা? আওয়াজ ঠিক আছে? উনি ঠিক আছে আব্বু, তবে মা রেগে গেছে। মা বড় ভাবিকে নিয়ে হয়তো কোথাও যাচ্ছে। মায়ের অবস্থা কিন্তু আমার ভালো ঠেকলো না।
উনি ঠিক আছে আব্বু, তবে মা রেগে গেছে। মা বড় ভাবিকে নিয়ে হয়তো কোথাও যাচ্ছে। মায়ের অবস্থা কিন্তু আমার ভালো ঠেকলো না। মেয়ের কথায় স্বস্তির নিঃশ্বাস নিল আরিফুল ইসলাম। ফের তিনি তার জায়গায় গিয়ে বসলেন এবং খবরের কাগজটা টেবিল থেকে তুলে নিলেন হাতে। বাবাকে এমন নিশ্চিন্ত দেখে তোহফা প্রশ্ন করলো, বাবা, মা রেগে গেছে আর তুমি এখানে খবরের কাগজ পড়ার মনোযোগ দিচ্ছ? মেয়ের কথায় চোখের চশমাটা ঠিক করে আরিফুল ইসলাম বললেন, নিঝুমের মায়ের উপর তোমার মা রেগেছে, তাই আমার টেনশন হওয়ার কারণ দেখছি না। মনোয়ারা কাকির ওপর মা কেন রেগেছে? তিনি তোমার কষ্ট তুমি শেয়ার না করলে আমরা কিভাবে তোমার কষ্ট কমাবো? পাচ্ছিল তোমার শ্বশুর, তিনিও আজ অভিযোগ করলো আমার নিকট। তিনি আমায় জানিয়েছে হাসপাতাল থেকে ফিরতেই কতগুলো কথা তোমায় তিনি শুনিয়েছেন। আমি চুপচাপ হজম করেছিলাম তোমার জন্য। আজ যখন তুমি কথা বলেছো নিজের কষ্ট থেকে, আমি তো ওনাকে দেখে ছাড়বো। আর কি বললে? মেহমান? তার মেহমান নিয়ে আমি কি করব? যদি তিনি আমার ঘরের রহমতকে এইভাবে অপমান করতে দ্বিধাবোধ না করে, শুনে রাখো ইলা, তোহফার থেকে তুমি বা লিমা কোনো অংশে কম না আমার কাছে। তাই আজ এর বিহিত আমি করেই, তাতে তুমি আমায় হাজারবার বারণ করা সত্ত্বেও। কিছু মানুষকে চোখে আঙ্গুল দিয়ে শিক্ষা না দিলে তারা সঠিকটা দেখতে পায় না, তাই তাদের দেখাতেই আমি যাচ্ছি। তারা অনেক কিছু ভুলেও গেছে, সেগুলো মনে করানো প্রয়োজন। তুমি একদম মোচড়ামুচড়ি করবা না, সোজা একদিনের জন্য ঘরবন্দি করে রাখবা। 24 ঘন্টা আমি কথা বলবো না, লিমার সমস্যা নিয়েও কথা বলবো না। 12 ঘন্টা তোহফার কাছে ঘেঁষতে দিব না। 3 ঘন্টা রান্নাঘরে প্রবেশ করা নিষেধাজ্ঞা আরোপ করব। তোমার শ্বশুরকে দিয়ে বাজার করাবো তোমার কথা অমান্য করে। অবশেষে তৌহিদ তৌসিফও তোহফাকে পটল ভাজি আর কই মাছ দিয়ে গোটা একটা দিন ভাত খাওয়াবে। এবার সিদ্ধান্ত তোমার, আজ প্রতিবাদ করবে নাকি চুপ থেকে তোমার জন্য এতগুলো মানুষকে কষ্ট দেবে? অ্যাজ ইউর উইশ। অতিরিক্ত কলিং বেলের শব্দে মনোয়ারা বেগম মেয়ের মেজাজ বিগড়ে গেল। পুরো বাড়িতে মেহমান গিচগিচ করছে, সেখানে এমন অসভ্যতার মতো কি কলিং বেল বাজাচ্ছে ভেবে মনে মনে কতগুলো গালি দিল। কপালে ভাঁজ ফেলে দরজার নিকট এগিয়ে গেল। দরজা খুলতেই জাহানারা বেগমের আদল চোখে পড়ল মনোয়ারা বেগমের। জাহানারা বেগমকে দেখে একটু আগে রাগ তরতর করে শীতল জলের মতো গলে পড়ল। কুমড়া মুখটা হাসি হাসি করে বলল, আরে ভাবি আপনি? আমি তো মনে করেছি কোনো অসভ্য ছেলে মেয়ে বারবার কলিং বেল বাজাচ্ছে। 2-4 গালাগালিও দিয়েছি, বুঝতেই পারছেন বিয়ে বাড়ির লোকজন সমাগম একটু বেশি। আসেন আসেন, ঘরে এসে বসেন। মনোয়ারা বেগমের কথায় জাহানারা বেগমের বেড়ে যাওয়া রাগ একটুও কমেনি, উল্টো আরো বেড়ে গেল তার মুখ দেখেই। জাহানারা বেগম জোর গলায় নিঝুম বলে চিৎকার করে উঠল। জাহানারা বেগম হঠাৎ নিঝুমকে ডাকতে দেখে মনোয়ারা বেগম ঘাবড়ে গেলেন। কিছু একটা আন্দাজ করে বলল, ওকে ডাকছেন কেন? আমায় বলেন, আমি শুনছি। ও ব্যস্ত আছে। কিন্তু কথা তো আমার নিঝুমের সাথেই ভাবি, তাই ওকেই রাখছি। আর ইলা, তুমি পেছনে কেন? সামনে আসো। এবার মনোয়ারা বেগমের আন্দাজ সঠিক প্রমাণিত হলো। ততক্ষণে নিঝুমও চলে এসেছে। জাহানারা বেগম নিঝুমকে ইশারায় বাসার ছাদে যেতে বলল। নিঝুম জাহানারা বেগমের ইশারায় তার পিছু পিছু হাঁটতে রইল। আর তাদের দুজনকে অনুসরণ করে ইলা ও মনোয়ারা বেগমও হাঁটলেন। চলতি পথে চোখ কটমট করে ইলার দিকে তাকাতে মনোয়ারা বেগম বললেন না। আর অন্যদিকে ইলা তার শাশুড়ির আচরণে ভয়ে চুপসে গেছে, তার অন্য কোথাও খেয়াল নেই। সবাই ছাদে উঠতেই তপ্ত দুপুরের কড়া রোদ চোখ মুখে আশ্রে পড়ল। নিজুমকে মুখোমুখি দাঁড় করিয়ে জাহানারা বেগম বললেন, আমি চাইলে তোমাদের সকল আত্মীয় স্বজনদের সামনে তোমাদের মাকে অপমান করতে পারতাম, কিন্তু করিনি। কেন করিনি জানো? কারণ আমি কখনোই কোনো মানুষকে ছোট করতে চাই না। এটা আমার শিক্ষায় বরাদ্দ নেই। আমাকে একটা কথা বলো তো নিঝুম, সেদিন তোমাকে কলেজের সামনে ফেলে কিছু ছেলেরা যখন উত্ত্যক্ত করছিল, তখন আমার এই অপয়া বৌমাই প্রতিবাদ করায় তোমার কোনো ক্ষতিটা হয়েছিল? এটা বলবে সেই দিন যখন তোমার বোন 3 মাসের অন্তঃসত্ত্বা অবস্থায় পা স্লিপ করে পড়ে যাচ্ছিল, আমার অপয়া বৌমা তাকে ধরায় কি এমন ক্ষতি হয়েছিল? তার বাচ্চা এবং তোমার বোনের যে আজ তোমার মা তোমার বিয়ের দাওয়াত দেওয়ার সময় বলে এসেছে, আমরা তোমার বিয়েতে এলেও যেন ইলা না আসে, কারণ সে অপয়া। তোমার মায়ের দাওয়াত দিতে ইচ্ছে না হলে দিত না,
কিন্তু এমনভাবে আমার ঘরের রহমতকে কেন অপমান করলো? তুমি জিজ্ঞাসা করো, ওনার সাহস কি করে হয় আমার বৌমাকে অপয়া বলার? কে অধিকার দিয়েছে আমার বৌমাকে কথায় কথায় বাচ্চা না হওয়ার খোঁটা দেবার? আমার বংশের বাতি জ্বলুক বা না জ্বলুক, তাতে তোমার মায়ের গায়ে এত লাগছে কেন? ইলা, তোর খায় না সে উঠতে বসতে আমার ছেলের বউকে কথা শোনায়? তোমার মাকে সাবধান করে দাও নিঝুম, আমি কিন্তু এরপর আমার ছেলের বউকে কিছু বললে আইনি ব্যবস্থা নিতে বাধ্য হব। ফর্সা মানুষ রেগে গেলে এমনই তাদের চেহারা থেকে আগুন ঝরে, আর তার উপর যদি সেই রাগী চেহারায় করা রোদে তাপ পড়ে তাহলে কেমন দেখায় এই মুহূর্তে সেটা উপলব্ধি করতে পারল না ইলা। তার শান্তশিষ্ট শাশুড়িকে এমন অশান্ত দেখে ইলার খারাপ লাগলো, তবে কোথাও ভালো লাগাও জড়িয়ে নিল তাকে। ইলা এতক্ষণ তার শাশুড়ির সকল কথাই খুব মনোযোগ দিয়ে শুনছিল। আচমকা ইলা তার শাশুড়ির গলা জড়িয়ে ধরে আবেগপ্রবণ হয়ে পড়ল, হিচকি তুলে কাঁদতে রইল। জাহানারা বেগম ইলাকে জড়িয়ে মনোয়ারা বেগমের উদ্দেশ্যে বললেন, আমার ঘরের রহমতকে আমার সন্তান একটা কটু বাক্য শোনাক, এটাই যেখানে আমি মানতে পারছি না সেখানে আপনি ভাবলেন কি করে আপনাকে আমি ছেড়ে দিব? মনে রাখবেন, নিজের খেয়ে পড়ে মোষ তাড়ানো চারটিখানি কথা নয়। মনোয়ারা বেগমের সকল বাত এবার ভেঙে পড়ল জাহানারা বেগমের কথায়। তিনি রেগে মেগে ছুটে এসেছে জাহানারা বেগমের নিকট, আঙ্গুল উঁচু করে বলল, এই ছেলের বউ যখন বাড়ি থেকে বের করে দিবে তখন যেন ভাবি ভাবি বলে আমাদের কাছে আইসেন না। আর যার হয়ে প্রতিবাদ করছেন সেই না একদিন ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দেয় আবর্জনা স্তূপ বলে। আরে জীবন এমন কত দেখলাম, উনি নতুন করে এসেছে ছেলে বউ করে অন্যের মাথা খেতে। আমার তো ইচ্ছে করছে তোমায় আরো 2-4 কথা শুনি। দয়া করে আঙ্গুল নামিয়ে কথা বলুন চাচি, না হলে আমি ভুলে যাব আপনি আমার বয়সে এবং সম্পর্কে বড় হন। আপনি ভুল করে ভুল জায়গায় আঙ্গুল উঁচু করে ফেলেছেন, তাই আঙ্গুল নামিয়ে এবং চোখ নামিয়ে কথা বলুন। কথায় আছে চোরের মায়ের বড় গলা, যেমনটা আপনি এখন করছেন। আমি কথা বলি না, মাথা নাড়াই না, তাই বলে আমি যে কিছু বুঝি না এটা ভাববেন না। আপনার একমাত্র বউ কেন আপনার সাথে থাকে না সেটা আজ ভালো করেই বুঝলাম। আপনি যে কি চিজ মাইরি তা ভালো করে দেখেও নিলাম। আপনার সাথে বোবা মেয়েও এক ছাদের নিচে থাকতে পারবে না, সেখানে একজন শিক্ষিত স্মার্ট মেয়ে কিভাবে থাকবে? তার ওপর চাকরি করা মেয়ে। সময় এলে হয়তো আপনি আপনার ছেলের বউয়ের ঘাড় ধাক্কা খাবেন। বলা তো যায় না, তখন কষ্ট শেয়ার করতে আমাদের কাছেই এলেন। আর রইল বাকি আমি আমার শাশুড়িকে বাড়ি থেকে বের করে দেওয়ার কথা। যেখানে আমি তার মেয়ে এবং তিনি আমার মা, সেখানে একে অপরকে বাড়ি থেকে বের করে দেওয়ার প্রশ্ন আসছে কোত্থেকে? সন্তান আমাদের হলে কোল পূর্ণ আমার আর তৌসিফের হবে। আপনি এত নাচানাচি করছেন কেন? দাদি হলে মা হবেন, আর না হলে তাদের কষ্ট পাবার কথা আপনি কেন পাচ্ছেন? এত কষ্ট পাবেন না অন্যের কষ্টে, দেখা যাবে কিছু একটা হয়ে যাবে। চলুন মা। ইলা কথা শেষ করেই দম নিল। জাহানারা বেগমের হাত ধরে টেনে নিয়ে গেল নিচে। মনোয়ারা বেগম রাগে ফুসতে ফুসতে কিছু বলতে উদ্বেগ হলেই নিজুম এবার মুখ খুলল। নিজুমের গলা পেতে ইলা ও জাহানারা বেগমও দাঁড়িয়ে পড়লেন। সারা জীবন অন্যের ঘরের হাড়ির খবর বাজারে তুলতে তুলতে ভুলে গেছো তোমার হাড়ির খবরও কারো না কারো কাছে থাকতে পারে। তারাও চাইলে সে খবর পুরো মহল্লায় ছড়িয়ে দিতে পারে। মানুষকে ছোট করতে নেই, এটা আমি আমার টিউশনের বাচ্চাদের শেখাই। এখন দেখছি আমার ঘরের আসল মানুষের শিক্ষার অভাব। অন্যতা রেখে তাকে আমার সুশিক্ষায় শিক্ষিত করা উচিত। তবে সত্যি বলতে জাতের কচু অল্প জালে সেচ, অজাতের কচুতে শুধু গলা চুলকাতে জানে। তুমি হচ্ছ সেই অজাতের কচু, যাকে বলে অকৃতজ্ঞ। সেদিন ভাবি যদি না থাকতো ওখানে, হয়তো আমার সম্মানই হতো, কারণ ওরা আমরা অন্য ধরে টানাটানি করছিল। ভাবি যদি বড় আপাকে না ধরতো, আজ তোমার বড় মেয়ের এই বাড়িতে আসা বন্ধ হয়ে যেত চিরতরে। এত উপকার করা মানুষটাকে কিভাবে তুমি অপয়া বলতে পারলে মা? ছি মা, ছি। আমার কষ্ট লাগছে এটা ভেবে। এমন মানুষগুলো আমার বিয়েতে আমি চাইলেও আর আসবে না, শুধুমাত্র তোমার জন্য। একদমই কথাগুলো বলে নিঝুম ইলার হাত আঁকড়ে ধরে বলল, মায়ের হয়ে আমি ক্ষমা চাইছি ভাবি, তুমি প্লিজ কিছু মনে করো না। কিছু মানুষ অকৃতজ্ঞ, এরা যে থালে খায় সেই থালি ফুটো করে।
ইলা নিজুমের হাত ছাড়িয়ে নিয়ে বলল, শক্ত ইটে আঘাত করতে সবাই ভয় পায় নিজেকে আঘাত পেতে হবে ভেবে, অথচ পেরিকাদায় পা দিয়ে চটকাতে খুব মজা পায়। দুটোই মাটি, একটা নরম আর অন্যটা শক্ত, এজন্যই বলে শক্তের ভক্ত নরমের জম। তোহফা বালতি ভরে কুসুম গরম পানি নিয়ে ঘরে প্রবেশ করলো। তোহফাকে ঘরে আসতে দেখে আওয়াজ কোনো মতে উঠে ঘরে রাখার পরিকল্পনা করছেন নাকি? না না, এমন কিছু না। আসলে কি আপনার লজ্জা লাগবে? আপনার মুখের লাগাম নেই, হুট করে এমন কিছু বললেন আমি হার্ট অ্যাটাক করে মরে গেলাম। মেয়ে বলে কি, বিয়ে করলাম এখনো 24 ঘন্টা হলো না, বাসর হলো না, এখনই বউ হার্ট অ্যাটাক করে মরে যাওয়ার কথা বলছে। এটা কিন্তু ভারী অন্যায় হচ্ছে আমার সাথে। আমাদের এই লাগামহীন কথায় তোহফার কান গরম হয়ে গেল। চোখ পিটপিট করে এদিক ওদিক তাকিয়ে বলল, এই জন্যই আপনাকে চুপ থাকতে বলেছি। কোনো কথায় সুতো দিয়ে বাধা নেই। বাধা থাকবে কেন? আপনি কি পাশের বাড়ির ভাবি নাকি? বাহ, পাশের বাড়ির ভাবির দিকে ভালোই নজর দেখছি। তা পাশের বাড়ির ভাবিকেও আপনি বলেই সম্বোধন করেন তো আমাকে যেমন করছেন? এভাবে ঘুরিয়ে পেঁচিয়ে অযথা সময় নষ্ট না করে আপনি বলতেই পারেন আপনাকে তুমি বলে সম্বোধন করতে। হুম, আমি এটা কখন বললাম? বলেননি, তবে আমি বুঝে নিয়েছি। এত বুঝলে পরে বিপদে পড়তে হবে। আর নতুন করে বিপদ দিয়ে কি হবে? বিয়ে করলাম অথচ বউকে ছুঁতে পারছি না। এই যে হুট করে আসা বিপদের জন্য এই কষ্ট আমি কাকে দেখাবো? কথাটা আওয়াজ ব্যান্ডেজ করা হাত ও পায়ের দিকে তাকিয়ে ইশারা করলো। আমাদের কথায় কপালে সরু ভাঁজ করে তোহফা বলল, আশ্চর্য মানুষ আপনি। কোন কথা কোন পর্যন্ত নিয়ে যান? কোন যান বললেন? প্রাণের যান নাকি সরে যান? আপনার মাথা বলেছি, একদম চুপচাপ বসে থাকুন, আমাকে কাজের কাজ করতে দিন। বারণ করলাম কখন? তবে একটা কথা বলবো সুন্দরী। সুন্দর উপাধি দিতেই তোহফার হার্টবিট আচমকাই বেড়ে গেল। এই জন্য ভয় লাগে মানুষটার কাছে আসতে তোহফার। কখন কি বলবে আর তোহফার অবস্থা বেসামাল হবে। তোহফাকে এমন ভাবুক হয়ে থাকতে দেখে আওয়াজ বলল, বলছি আমার বুকে অনেক মায়া। এতদিন সেগুলো পাশের বাড়ির ভাবিদের জন্য ছিল, এখন তা একান্তই একজনের জন্য বরাদ্দ হয়ে গেছে। সেই সকল মায়ার কালো জাদুতে কেউ যদি দুম করে জ্ঞান হারায়, আমি কিন্তু তাকে সামলাতে পারবো না। তাই আগে থেকেই তাকে সাবধান করলাম, এই আর কি। আমাদের কথার মানে বুঝতে না পেরে তোহফা ফ্যালফেল করে তাকিয়ে রইল আওয়াদের মুখপানে। তোহফাকে এভাবে তাকিয়ে থাকতে দেখে আওয়াজ বলল, বলছি সুন্দরী, ওভাবে তাকাবেন না। ভুল টুল কিছু হয়ে যেতে পারে, দরজা খোলা আছে যে। আর কারো ঘোর ওই মায়াবী চেহারাখানায় অদৃশ্য এক টান অনুভব হয়, এই যে বুকের এখানে। হয়তো সেই টান থেকে শরীরের ব্যথা ভুলে গেলাম, ঠিক তখনই একটা ভুল হয়ে গেল। তোহফা আওয়াদের নেশাময় কণ্ঠে অভিধানের অন্তর্ভুক্ত হওয়া সকল কথা হারিয়ে ফেলল। শুধু বলল, মুখে কিছু আটকায় না, অসভ্য লোক একটা। আপনি আমার শরীর মুছিয়ে দিচ্ছেন নাকি শরীরের ময়লাকে ছুঁয়ে বলছেন আসুন বসুন থাকুন, আমি সেবা করছি আপনার? এই, আপনি একটু চুপ করবেন? শুধু বক বক করে। এত কথা ছেলেরা বলে, আপনাকে না দেখলে জানতামই না। এত কথা না বলে কি করব বলুন তো? অন্যদিকে ফিরে অস্বস্তি নিয়ে আমার শরীর মুছিয়ে দিচ্ছেন। মনে হচ্ছে কেউ আপনাকে জোর করে হোমওয়ার্ক করতে দিয়েছে এবং আপনি সেজন্য খুব বিরক্ত। আপনার থেকে আমার ব্যথা হাতে আমি ভালো মুছতে পারি। তোহফা কিছু বলতে চেয়েও চুপ হয়ে গেল, নিজের কাজে মনোযোগ দিল। এই ছেলেটা তোহফাকে একদিন না একদিন হার্ট অ্যাটাক করিয়েই ছাড়বে। তখন কালো মায়া বলতে আওয়াজ তার বুকের কালো লোমের কথা বলেছে। ফর্সা বুকের মাঝে কালো লোমশ স্পর্শ তোহফাকে বারবার এক অদ্ভুত শিহরণ জাগিয়ে তুলছে বুকে। এই শিহরণের কোনো বিশেষ মানে খুঁজে পেল না সে, তাই তো নিজের পল্লব জোড়া ওই আকর্ষণ কালো লোমের হাত থেকে বাঁচিয়ে রাখছে। আমাদের শরীর মুছিয়ে দেওয়া শেষ হতেই চটজলদি তোহফা উঠে দাঁড়ালো। তোহফাকে এভাবে উঠে যেতে দেখে আওয়াজ আশ্চর্য হয়ে প্রশ্ন করলো, কোথায় যাচ্ছেন? আমার কাজ শেষ, তাই এগুলো রেখে আসছি। সেটা তো বুঝতে পারছি, কিন্তু আমাকে এভাবে রেখে কই যাচ্ছেন? হুট করে যদি কেউ এসে পড়ে তখন? তোহফা আওয়াদের কথায় নিজের দৃষ্টি আকর্ষণ করতেই বুঝলো আমাদের শরীরে এই মুহূর্তে কোনো পোশাক নেই। হঠাৎ আমাদের ভেজা কালো লোম চোখে পড়তেই তোহফার দৃষ্টিতে ঘোর লেগে যায়।
সে কোনো মতে নিজের দৃষ্টি সামলে বলল, আমি আসছি। তোহফা ছুটে ঘর থেকে বেরিয়ে গেল, আর আওয়াজ অসহায় হয়ে সেখানেই বসে রইল। কিছুক্ষণ যেতেই তোহফা তার ছোট ভাই তৌহিদের একটা হাফ হাতা গেঞ্জি নিয়ে এলো। যত্ন করে খুব সাবধানে সেটা আওয়াজকে পরিধান করিয়ে চলে যেতে নিল আওয়াজ তার ডান হাত দিয়ে তোহফাকে আটকে দিল। তোহফা পিছন ঘুরে জিজ্ঞাসা চোখে বলল, কি? আওয়াজ বলল, একটা অনুরোধ করব আপনাকে। আওয়াদের কথায় অনেক আকুতি মিশেছিল, যা তোহফাকে নিমিষেই তরল পদার্থে পরিণত করলো। তোহফা তার বাঘে হাতটা দিয়ে আওয়াদের হাত জড়িয়ে বলল, কি? ফ্রেশ হয়ে যখন ঘুমাতে যাবেন প্লিজ এখানে আমার পাশে ঘুমাবেন। প্রমিস করছি একটা অহেতুক কথা বলে আপনাকে বিরক্ত করব না। পোড়ার চোখে আপনাকে দেখার ভ্রম জেগেছে। যদি তাকে তৃপ্তি না দেই হয়তো সে আরও একটা রাত জেগেই কাটাবে। এক অদৃশ্য মায়া ছিল আওয়াদের কথায়, তাই হাজার অস্বস্তি থাকলেও তোহফা আওয়াদকে না করতে পারল না। সে মাথা দুদিকে নাড়িয়ে হ্যাঁ বলল। তোহফার সম্মতি সূচক মাথা নাড়ানো দেখে আওয়াদ মুচকি হাসল। সেই মুচকি হাসিতে আওয়াদকে ভয়ঙ্কর সুন্দর লাগলো তোহফার কাছে। তোহফা আবারও নতুন করে আওয়াদের প্রেমে পড়ল। এই ছেলেটার সামনে আসার সাথে সাথেই শত অস্বস্তি হুট করেই হাওয়া হয়ে মিলিয়ে যায় শূন্যে। ইচ্ছে হয় যতটা সময় আছে ততটাই সুমিষ্ট স্বাদে গ্রহণ করি তাকে। তোহফাকে পলকহীন নজরে তাকিয়ে থাকতে দেখে আওয়াদ মনে মনে বলল, মেয়েটার ওই কাজল চোখে একরাশ স্নিগ্ধ আলোক রশ্মিতে ভরা, মনে হয় চাঁদের আলোয় আলোকিত হয়ে ঝলঝল করছে তার আখি জোড়া। সে যখন অবাক হয়ে তাকায় মনে হয় পৃথিবীর সকল অদ্ভুত শিহরণ তাকে ছুঁয়ে যাচ্ছে। মনে হয় যুগ যুগান্তর ওই মায়াবী চেহারাখানা দেখে পার করা যাবে অনায়াসেই। তোহফা যখন আশেপাশে থাকে মনে হয় সব থেকে মূল্যবান হীরা তার কাছেই। ভালোবাসা বুঝি এভাবেই ধরা দেয় হৃদয়ের কোণে। রান্নাঘরের ছনছন শব্দ শুনে এক পা দুপা করে রান্নাঘরে প্রবেশ করলো আরিফুল ইসলাম। তিনি জানেন এই মুহূর্তে তার স্ত্রী বেজায় রেগে আছে, তবে তার স্ত্রীর এই রাগী মুডের চেহারাখানা এই মুহূর্তে না দেখলে সে অনেক কিছু মিস করতে পারে, তাই চলে আসে। আরিফুল ইসলাম রান্নাঘরে প্রবেশ করতেই তিনি দেখলেন জাহানারা বেগমের সাথে ইলাও আছে, তাই তিনি কাশি দিয়ে নিজের অবস্থান জানান দিলেন। অন্যদিকে শ্বশুরের কাশির আওয়াজ পেয়ে ইলা পিছন ঘুরে তাকালো। শ্বশুরকে দেখে ইলা বলল, বাবা আপনি কিছু প্রয়োজন? ইলার কথায় জাহানারা বেগমের পিছু ফিরে চাইলেন। আরিফুল ইসলামকে দেখেও না দেখার ভান করে নিজের কাজে মনোযোগ দিলেন আবারও। ইলাকে আরিফুল ইসলাম বললেন, তোমাকে তৌসিফ ডাকছে শুনলাম, দেখো তো কোনো প্রয়োজন আছে নাকি। শ্বশুরের কথায় ইলা মাথা দুলিয়ে রান্নাঘর ছেড়ে বেরিয়ে গেল। ছেলের বউ রান্নাঘর থেকে বেরিয়ে যেতেই জাহানারা বেগম বললেন, ছেলে মানুষই করা এখন আর তোমার মানায় না। কি দরকার ছিল মিথ্যে বলা ইলাকে? স্ত্রীর কাছে ধরা পড়ে গেছে ভাবতেই আরিফুল ইসলাম খুব খুব করে ফাঁসলেন। এই একটা মানুষের কাছে কখনোই নিজেকে সে আড়াল করতে পারে না। আরিফুল ইসলাম এগিয়ে স্ত্রীর পাশাপাশি দাঁড়ালেন, কাঁধে হাত দিয়ে বললেন, ভাগ্য করে একটা বউ পেয়েছি। ইস, হয়েছে, আর তেল দিতে হবে না। কি বলবে বলো, যখন তখন কেউ চলে আসতে পারে। আসলে আসবে তাতে আমার কি? আমার স্ত্রীর কাছে আমি এতে কে কি বলবে? ইস, কথা শুনে গা জ্বলে ওঠে। সারা জীবন তো এই একটা ডায়লগ দিয়েই গেলে, অথচ কথা না বললে সব থেকে বেশি তুমিই কষ্ট পাও। ঘাট হয়েছে আমার, এরপর থেকে আর কষ্ট পাবো না। এই দেখো দেখি, কখন বললাম কষ্ট পাবে না? পাও, তবে এখন থেকে একটু বেশি পেও। শোনো তৌসিফের বাবা, বলো। আমি কি লোভী? স্ত্রীর এমন আজব প্রশ্ন শুনে অবাক হয় আরিফুল। তিনি বুঝতে পারলেন না এমন প্রশ্ন করার কারণ কি। তিনি জিজ্ঞেস করলেন, হঠাৎ এমন প্রশ্ন? আগে তুমি বলো। জাহানারা, একটা কথা কি জানো, যখন গ্লাসের পানিতে একটা পিঁপড়া পড়ে তখন আমরা পানিটা ফেলে দিই, তবে শরবতের বেলায় কিন্তু ভিন্ন। চামচ দিয়ে কেটে পিঁপড়াটা ফেলে দিয়ে শরবত পান করি, কারণ আমাদের পরিশ্রম করে আনা চিনি ও লেবু আছে ক্ষণে। সত্যি বলতে আমরা সবাই লোভী, সময় সুযোগ পেলেই প্রকাশ করি। কিন্তু হঠাৎ এমন প্রশ্ন করার কারণ কি? কিছু না। অনেক কিছু, যা তোমার চেহারা বলে দিচ্ছে। বলো, কি হয়েছে? আজ পর্যন্ত আমার শ্বশুরবাড়িতে 1 টাকার সুতো দিলে না, অথচ তাদের ছেলে থেকে শুধু নিয়েই যাচ্ছ। তোমার লজ্জা পাওয়া উচিত মা। আমার শাশুড়ি আজ বলছে না
কাল যদি বলে তখন কি করবে সেটাও বাদ দিলাম। যদি উপস্থিত হয়ে একসাথে খেতে বসলে তিনি ততক্ষণ পর্যন্ত মুখে কিচ্ছু দেন না যতক্ষণ পর্যন্ত আপনি তার প্লেটে কিছু তুলে দেন, হোক সেটা ভাজি বা একটু তরকারির ঝোল। আপনি যখন রেগে যান মানুষটা কেমন শান্ত হয়ে সব কিছু শুনে যায়। হয়তো মাঝে মাঝেই আপনাকে একটু রাগিয়ে দিতে খোঁচা মারে, তবে কখনোই কটু বাক্য শোনায় না। সত্যি বলতে এমন ভালোবাসা আমি আমার বাবা মায়ের মাঝেও দেখিনি। মাশাআল্লাহ, এমন সম্পর্ক অনেক সুন্দর। ছেলের বউয়ের মুখে এমন প্রশংসা শুনে জাহানারা বেগমের খানিক লজ্জা পাওয়ার কথা, তবে তিনি পেলেন না। উল্টো একগাল হেসে জবাব দিলেন, তোমাদের বাবার সাথে আমার বিয়েটা হুট করেই হয়ে যায়। স্কুল থেকে ফিরেই জানতে পারি আমাদের গ্রামের অপর গ্রামের ছেলের সাথে আমার বিয়ে। বোঝো তখন আমার অবস্থা কি? 5 বছর আমাদের বিয়ে হলো। তাদের গ্রামে যখন আমাকে নিয়ে পৌঁছালো তখন ধরণীতে সন্ধ্যা নেমেছে। গ্রামের বিয়ে, তাই দলে দলে একে একে সবাই এলো আমাকে দেখতে। আমি তো অস্বস্তির শেষে। একে নতুন জায়গা, তার উপরে ভারী শাড়ি গহনা, আমার অবস্থা নাজেহাল। তখন গ্রামে কারেন্ট ছিল না, হেরিকেনের আলোয় সবাই আমাকে দেখছিল। আমার যখন দম বন্ধ হওয়ার অবস্থা তখন আমার শাশুড়ি আর তোমার শ্বশুর এলেন, সবাইকে বললেন, রাইতে অন্ধকারে আমার ছেলের বউ কালো লাগবো, তাই তোমরা হকগলে কাল সকালে আইও। আমার শাশুড়ির কথাই তো বেজায় রেগে মেগে উঠে দাঁড়ালো আমার দাদি শাশুড়ি। তিনি বলে উঠল, বউ এখন দেখবো না তো কাল বাসি বউ দেখবো নাকি? এই তোমরা হক গলে এখনই বউ দেখবা। এবার আমার শাশুড়ি কিছু না বলেও তোমার শ্বশুর বলে উঠল, বুড়ি পরে আসো তো পাতলা ফিনফিনে সুতি শাড়ি, বুঝবে কি করে ওই ভারী শাড়ি পরে এই গরমে কি কষ্ট। আমার বউ আমি এখন কাউকে দেখতে দেব না, আমার বউয়ের সাথে পার্সোনাল কথা আছে, সবাই বিদায় হও। শেষের কথাটা ঘরে উপস্থিত থাকা মানুষগুলোর উদ্দেশ্যে বলল। সকলে যা নয় তাই বলে গেল তোমার শ্বশুরকে। আর আমার শাশুড়ি তার শাশুড়ির দিকে তাকিয়ে মুচকি হাসি দিলেন, কারণ তার কথা অমান্য করলেও নাতির কথা তিনি অমান্য করতে পারেন না। সবাই বেরিয়ে যেতেই আমার দাদি শাশুড়ি আশ্চর্যজনক একটা কথা বললেন, যা শুনে আমার আর আমার শাশুড়ি এবং তোমার শ্বশুরের কান গরম হয়ে গেল লজ্জায়। তিনি বললেন, হালা বউয়ের লগে কসলা কসলি করার লাই তোর আর তর্স হইছে না? আহুক তোর বাজান, আজ তোর একদিন কি আমার একদিন। তার ওই কথা শুনে তোমার শ্বশুর কি বলল জানো? ইলা অবাক চোখে জিজ্ঞেস করলো, কি? বলল, বুড়ি তুমি তো আমার দাদারে এমন জাপটায় ধরেছো, হ্যাঁ মরিচ খেতে গিয়ে পালাইছে। এতদিন আমার আদর সোহাগ একা ভোগ করেছো, এখন আমার বউ আসছে অমনি ভাগে কম পড়ছে, তাই না? তাই তুমি চিন্তা কইরো না, 1 ঘন্টা আমার বউয়ের লগে রোমান্স করবো আর 1 ঘন্টা তোমার লগে, সমানে সমান। আমি আবার কাউকে ঠকাই না, রাজি? সেই কথা শুনে আমার এত হাসি পাচ্ছিল যে হাসতে হাসতে না পড়ার জন্য দম আটকে যাবার অবস্থা। আমার শাশুড়ি তো শাড়ির আঁচলে মুখ চেপে হাসলেন। আর তোমার শ্বশুরের কথা শুনে আমার দাদি শাশুড়ি মুখ হাঁ করে বলল, নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ। এই কথা বলেই তিনি ঘর ছেড়ে বেরিয়ে গেলেন। তিনি বেরিয়ে যেতেই আমার শাশুড়ি খিলখিল করে হেসে উঠল। হাসতে হাসতে আমার গায়ে ঢলে পড়ে বলল, তুমি হাসো, অসুবিধা নেই, আমি কিছু মনে করব না। আমি সেদিন একজন মন খোলা এবং চঞ্চল নীলপরি দেখেছি, যার কথা থেকে শুরু করে হাসিটা পর্যন্ত মানুষকে মুগ্ধ করত। সেদিন বুঝে নিয়েছি এই বাড়িতে আমার দাদি শাশুড়ি ছাড়া বাকি সবাই খুব ভালো মনের মানুষ। আর নতুন করে তোমার শ্বশুরকে নিয়ে আমার কিছু বলার নেই। সবাই বলে না আমি এত ভালো শাশুড়ি কিভাবে হলাম? আমার শাশুড়ির থেকে। তিনি নিজ শাশুড়ির অত্যাচার সহ্য করেও আমাকে নিজের মেয়ের মতো রেখেছেন। সেখানে থেকে আমি মনে মনে ঠিক করেছি আমি আমার শাশুড়ির মতো ভালো শাশুড়ি হব। আমার ছেলের বউদের কাছে কতটা হতে পেরেছি জানি না, তবে চেষ্টা করেছি। ইলা মুগ্ধ হলো, সাথে হলো অবাক। এমন মানুষটা তার শাশুড়ি ভাবতেই কেমন খুশি খুশি লাগে। ইলা মনে মনে আল্লাহর নিকট শুকরিয়া করলো, দোয়া করলো তার জীবনের বাকিটা সময় যেন এই মানুষটা তার সঙ্গে থাকে। সম্পর্ক সুন্দর, সম্পর্ক ভেজালহীন, সম্পর্ক মজবুত, সম্পর্ক সীমাবদ্ধ ভালোবাসার বাক্স। তাকে যত্ন করবে সে, ততই সৌন্দর্য ছড়াবে মনের কোণে।